আসসালামু আলাইকুম। কোষ এবং কোষের গঠন এই চ্যাপ্টারটা পড়ার সময় সবার আগে আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে ডিটেইল ধারণা রাখতে হবে, কারণ এখানে যে কনসেপ্টগুলো গ্রো করবে এই কনসেপ্টগুলো কিন্তু পুরো চ্যাপ্টারটাতে আপনার কাজে লাগবে। ওকে, তো সবার আগে আমরা চলে আসি আদি কোষ এবং প্রকৃত কোষ কি। প্রকৃত শব্দের অর্থ হলো গুড, মানে এমন একটা কোষের কথা বলছে যেখানে সব কিছুই ঠিকঠাক আছে, সুন্দর আছে। ওকে, প্রকৃত মানে রিয়েল কোষ। আদি কোষ শব্দের অর্থ হচ্ছে এটা কি প্রিমিটিভ কোষ বা পুরাতন কোষ বা নট গুড মানে প্রিমিটিভ কোষ আর কি। মানে তোমাকে যদি বলা হয় যে তুমি একটা মোনালিসা ছবি আর্ট করো, তো তুমি আজকে যে ছবিটা আর্ট করবা এইটা হচ্ছে তোমার আদি মোনালিসা, কারণ প্রথম দিন মোনালিসা ছবি আর্ট করতে গিয়ে তুমি গরুর ছবি আর্ট করে রাখবা। আর তুমি যখন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর ছবি অ্যাড করার পর যদি কোনোদিন নিখুঁত ছবি অ্যাড করো, সেটা হলো তোমার এইটা। তাহলে বলো তো কোনটাতে সবকিছু থাকবে? এইটাতে থাকবে। কোন কোষে সবকিছু থাকবে না? এটাতে থাকবে না। ঠিক আছে। আদি কোষের আরেকটা নাম হলো প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষ হচ্ছে ইউক্যারিওটিক ক্যারিওটিক সেল। তো তোমরা খেয়াল করো, ক্যারিয়ন বলে একটা পার্টের কথা বলছে। ক্যারিয়ন শব্দের অর্থ হলো নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দের অর্থ কি? নিউক্লিয়াস। এই ক্যারিয়ন শব্দের অর্থ কি? নিউক্লিয়াস। ইউ শব্দের অর্থ কিন্তু গুড, প্রো শব্দের অর্থ হলো আদি। তো দেখো, আদি কোষ বা নট গুড সেলটা আর প্রকৃত কোষ বা যেটা গুড সেল, রিয়েল সেল, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কোন জায়গায় বলো তো? তাদের নামের ভেতরে যে ক্যারিয়ন লেখা আছে বা নিউক্লিয়াস লেখা আছে, এইটাই পার্থক্য। ওকে, মানে আপনার দেশে যে আপনার স্কুলে যে হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল যে আছে, সে কেমন তার উপর নির্ভর করতেছে স্কুলটা কেমন। তাহলে বলো তো, আদি কোষ এবং প্রকৃত কোষ বলতেছি কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, তাই না? কিসের উপর? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। এই জন্য এটার আরো একটা নাম হলো প্রাক কেন্দ্রিক। কি নাম? প্রাক কেন্দ্রিক কোষ। আর এটা হলো সুকেন্দ্রিক কোষ। সু মানে হচ্ছে সুন্দর বা ভালো, কেন্দ্র মানে কিন্তু নিউক্লিয়াস। প্রাক মানে হলো আদি বা প্রিমিটিভ, কেন্দ্র মানে হচ্ছে নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াসটা কেমন এর উপর নির্ভর করতেছে আর কি, যে আদি কোষ নাকি প্রকৃত কোষ। ঠিক আছে। তো আমি একটা ছবি অ্যাড করি এখানে, ওই ছবিটা দেখে আমরা পরবর্তীতে বাকি সবগুলো কাজই করব। এই যে দেখো এখানে, এটা একটা সেল। ধরা যাক কোষ গহ্বর, সবার তো থাকে না, তো কোষ গহ্বরটা আপাতত আমরা তুলে দিলাম। এই যে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস। কি এটা? নিউক্লিয়াস। এইটা কি? নিউক্লিওলাস। এটা কি? নিউক্লিওলাস। আর এগুলা কি? ক্রোমাটিন বা ক্রোমোজোম আর কি। এবার বলো তো, এই কোষটার ভেতরে যে নিউক্লিয়াস আছে, ক্রোমাটিন আছে, ক্রোমাটিন থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। মেসেঞ্জার আরএনএ কোথায় আসে? এই যে রাইবোজোমে আসে। হোয়াট ইজ দিস? দিস ইজ রাইবোজোম। রাইবোজোমে কি হয়? রাইবোজোমে হচ্ছে প্রোটিন তৈরি হয়। আচ্ছা, তাহলে এইটা থাকার জন্য কিন্তু রাইবোজোমটা চলে আসলো। খেয়াল করো, এখানে ডিএনএ আছে বলে রাইবোজোমটা চলে আসলো। এগুলা কি? এগুলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কি? এটা হচ্ছে গোলজি বডি। ওকে, এগুলা কি? এগুলো হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট। ওকে, কোষ কঙ্কাল আর কি। সো লাইসোসোম, এখানে গ্লাইওক্সিসোম, নানা জিনিস ধরনের আছে। তোমাকে কিন্তু এখন এগুলো পড়তে হবে না, তুমি শুধু দেখো যে আমি কি কি আর্ট করতেছি। তো সবকিছু মিলায়ে এটা একটা গুড কোষ বা ভালো কোষ বা সুকেন্দ্রিক কোষ। বাট তুমি এই পাশে আসো, এর ক্ষেত্রে দেখবা কিছু নাই, এগুলা কি নাই? কিছুই নেই। এই যে দেখো এখানে, আমি কিন্তু এগুলোর কথা কি বলছিলাম? এগুলোর নাম বলছিলাম হচ্ছে ক্রোমাটিন বা ক্রোমোজোম। ক্রোমোজোম, এটা একটু ভালো করে খেয়াল রাখো। এখানে এসে আমি ক্রোমোজোম না বলে বলতেছি এটা কি? এগুলা ডিএনএ। হোয়াট ইজ দিস? দিস ইজ ডিএনএ।
তাহলে এটাকে বললাম ক্রোমোজোম আর এটাকে বললাম ডিএনএ। পার্থক্য কি? ক্রোমোজোম বেসিক্যালি দুইটা জিনিস দ্বারা তৈরি। এটা হলো ডিএনএ, আর ডিএনএ গুলোকে পেঁচিয়ে রাখার জন্য কিছু প্রোটিন থাকে, দ্যাট ইজ কল হিস্টোন। তাহলে বলো তো, যেটা প্রকৃত কোষ সেখানে ক্রোমোজোম থাকে, কি থাকে সেখানে? সেখানে ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম মানে কি? ডিএনএ প্লাস হিস্টোন, ডিএনএ প্লাস হিস্টোন। যেটা আদি কোষ, আদি কোষে কি থাকে? অনলি ডিএনএ থাকে। অনলি কি থাকে? ডিএনএ থাকে। তাহলে হিস্টোন নাই। যেহেতু হিস্টোন নাই, এই জন্য আমরা এটাকে কি ক্রোমোজোম বলবো না, অনলি ডিএনএ আছে, তাহলে স্রেফ ডিএনএ বলবো। এবার বলো তো, যদি ডিএনএ থাকে, যদি ডিএনএ থাকে, ডিএনএ থেকে তো এমআরএনএ তৈরি হবে, আর এমআরএনএ যদি তৈরি হয় তাহলে কি লাগবে? রাইবোজোম লাগবে, তাই না? দিস ইজ রাইবোজোম। এদের আর কিচ্ছু নাই, শেষ। এদের আর কিচ্ছু নাই, শেষ। তাহলে এক এক করে আমরা এই যে টপিকগুলোতে চলে আসি। এই টপিকগুলো যদি আমরা এক্সপ্লেইন করতে পারি তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা চলে আসি এটা মিড লাইন সেপারেটরে। দিস ইজ এ মিড লাইন সেপারেটর। তার একদিকে আমরা লিখবো আদি কোষ। আদি কোষ নিয়ে কথা বলবো, মানে এই কোষটা নিয়ে কথা বলবো। আর এই পাশে আমরা ওই কোষটা নিয়ে কথা বলবো, ভালো কোষ, যেটা প্রকৃত কোষ। ওকে, তো তোমরা আমাকে একটু বলো তো যে কোনটাতে নিউক্লিয়াস আছে? এই যে এটাতে নিউক্লিয়াস আছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস মানে কি? দেখো, নিউক্লিয়াস মানে হলো ক্রোমোজোম। ক্রোমোজোম প্লাস এই যে লালগুলো ক্রোমোজোম, এই যে এটা কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। চারপাশে যে আবরণটা রয়েছে, আবরণটা না হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? আর এই যে এখানে কিছু এরকম থাকবে, দে আর কল্ড নিউক্লিওপ্লাজম। নিউক্লিও সাইটোপ্লাজমের মতো, দে আর নিউক্লিওপ্লাজম, তাই না? তাহলে বলো তো, হোয়াট ইজ নিউক্লিয়াস? তাহলে নিউক্লিয়াস যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে, নিউক্লিয়াসের উত্তর হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত। নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত নিউক্লিওপ্লাজম নামক একটা স্থান, এই যে স্থান, যেখানে যেখানে নিউক্লিওলাস এবং ডিএনএ থাকে, সরি, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম থাকে, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম থাকে, দ্যাট ইজ কল্ড নিউক্লিয়াস। তো এবার আমরা চলে আসি এই কোষটার ক্ষেত্রে, যে এদের কি নিউক্লিয়াস আছে? দেখো তো ভালো করে, এদের কি আছে? এদের কি নিউক্লিওপ্লাজম আছে? নাই। নিউক্লিয়ার মেমব্রেন আছে চারপাশে? নাই। নিউক্লিওলাস আছে? নাই। ক্রোমোজোম আছে? ক্রোমোজোম মানে হলো ডিএনএ প্লাস হিস্টোন। এদের কিন্তু দেখো ক্রোমোজোম নাই, অনলি ডিএনএ আছে। তাহলে আমরা বলবো যে এদের অনলি ডিএনএ থাকে। ডিএনএ থাকার কারণে আমরা এটাকে আর নিউক্লিয়াস বলতে পারতেছি না। নিউক্লিয়াস হতে গেলে, এটাকে নিউক্লিয়াস বলতে গেলে এই সবগুলো শর্ত মানতে হবে। তো ও মানছে সবগুলো শর্ত, এই কি শর্তগুলো মানছে? এর কিছু নাই, অনলি ডিএনএ আছে। যেহেতু ডিএনএ আছে, তাহলে আমরা এটাকে আর নিউক্লিয়াস বলতে পারবো না। তাহলে বলবো কি? এটাকে আমরা বলবো নিউক্লিওয়েড। কি বলবো? নিউক্লিওয়েড। এই অয়েড শব্দের অর্থ হলো মতো। দূর থেকে যদি তাকাও, এটা যেমন নিউক্লিয়াস, এটাকে দেখেও কিন্তু নিউক্লিয়াসের মতো মনে হইতেছে, তাই না? অনেক দূর থেকে তাকাইলে। বাট নিউক্লিয়াস কিন্তু না, নিউক্লিয়াসের যত শর্ত আছে এখানে কিছু নাই। তো এটা মাথায় রাখতে হবে যে দে আর নট নিউক্লিয়াস। তারা নিউক্লিয়াসের মতো, কারণ তারা স্রেফ ডিএনএ ধারণ করে, ক্রোমোজোমও ধারণ করে না। কারণ ডিএনএ এর সাথে যদি হিস্টোন থাকতো তাহলে ক্রোমোজোম হইতো। এরপর বাকি শর্তগুলো ফিল আপ করার ব্যাপার ছিল, এইগুলো ফিল আপ করেনি। ঠিক আছে? সো দে আর নিউক্লিওয়েড। তো বলো তো, কাদের নিউক্লিওয়েড থাকে? আদি কোষে। নিউক্লিওয়েড মানে কি? অনলি ডিএনএ। আর নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে এগুলো সব। এই যে এই চারটা শর্ত ফিল আপ করতে হবে। এবার চলে আসি আমরা এটাতে, সেটা হলো ডিএনএ। দেখো, এদের ডিএনএ থাকে এবং ডিএনএটা দেখো বৃত্তাকার। এই যে দেখছো, এই মাথা থেকে শুরু হয়ে এই পাশে গিয়ে ঘুরে ফিরে আবার এসে একসাথে লাগছে। তাহলে যে জিনিস ঘুরে আবার আগের মাথায় লাগে, দ্যাট ইজ কল্ড বৃত্তাকার। ডিএনএ কি? বৃত্তাকার। এদের ডিএনএ কিন্তু বৃত্তাকার না।
এদের তো ডিএনএ বৃত্তাকার না, এদের ডিএনএ গুলা কি করছে, হিস্টোনের সাথে যুক্ত হয়ে ক্রোমোজোম গঠন করছে। সো দে আর নট বৃত্তাকার। আরেকটা জিনিস বলতো, এই এই বৃত্তাকার ডিএনএটা কি অনেক ক্ষুদ্র না, ছোট না, অনেক ছোট না এই জিনিসটা? আর এই যে এখানে তুমি যদি ডিএনএ কে হিস্টোনের সাথে পেঁচাও, অনেক পেঁচিয়ে রাখতে পারবা, কিন্তু দেখতে কিন্তু অল্প একটু মনে হচ্ছে, বাট এখানে কিন্তু পেঁচিয়ে 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 অনেক রাখা আছে। তাহলে এদের ডিএনএটা অনেক কি হয়, প্রকৃতপক্ষে বৃহৎ হয়। তার মানে এদের তথ্য কম, এদের তথ্য অনেক বেশি। ওটা আমাদের, এটা কি ধরা যাক মানুষ, আর এটা ব্যাকটেরিয়া। তাহলে এদের ডিএনএটা বৃত্তাকার এবং ছোট, আমাদেরটা বৃত্তাকার না, বাট অনেক বড় ডিএনএ। ওটা হিস্টোন দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা ছোট করে রাখছি। এবার চলে আসি পরেরটাতে, আবরণী বেষ্টিত অঙ্গাণু। আমাদের কিন্তু সব ধরনের আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে। আবরণী বেষ্টিত অঙ্গাণু কোনগুলো আমি একটু বলি। এই যে দেখো, এই যে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আবরণ আছে। গোলজি বডি, এই যে দেখো আবরণগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই যে নিউক্লিয়াস, এই যে দেখো আবরণ, দেখছো আবরণ, এই যে দেখো আবরণ, আবরণ, এই যে দেখো এখানে গোলজি বডি আবরণ, এই যে গ্লাইওক্সিজম আবরণ। ওকে, তাহলে আমাদের আবরণে বেষ্টিত অঙ্গাণু থাকে, এদের কিন্তু আবরণে বেষ্টিত অঙ্গাণু থাকে না। এদের অনলি কি থাকে, যেহেতু ডিএনএ আছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে এরকম, এবং এমআরএনএ গুলো রাইবোজোমে যাবে। রাইবোজোম কিন্তু আবরণী বেষ্টিত না। রাইবোজোম কেমন জানেন? রাইবোজোমে যে এইটা একটা রাইবোজোম, দেখেন অনেকগুলো সুতার মতো এরকম পেঁচিয়ে একটা রাইবোজোম হয়ে যায়। তাহলে এর চারপাশে কি কোনো আবরণ আছে? নাই। এই আবরণ থাকলে কিন্তু প্রবলেম হতো, এমআরএনএটা কিন্তু এটার ভেতরে যাইতে পারতো না। এই যে আমি বললাম না, এটা একটা এমআরএনএ যেটা রাইবোজোমে যায়, গিয়ে প্রোটিন তৈরি করে। তো তুমি যদি রাইবোজোমের চারপাশে এরকম একটা আবরণ দিতা, তাহলে এমআরএনএ এর ভেতরে ঢুকতে পারতো না। তাহলে আবরণ নাই। বলতো রাইবোজোমে কি নাই? আবরণ নাই। আমরা কিন্তু পরে আবার রাইবোজোম সম্পর্কে যখন শিখবো তখন এগুলো পাবো। তাহলে আমরা বলবো আবরণে বেষ্টিত অঙ্গাণু থাকে না, প্রকৃত কোষে থাকে। এই কোষের মধ্যে শুধু একটাই জিনিস থাকে, সেটা রাইবোজোম, তার তো আবরণ নেই। ওকে, এবার চলে আসি রাইবোজোম। 70S রাইবোজোম, 30S প্লাস 50S। আমাদের যে ওই যে ওইটাতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 80S রাইবোজোম, একটা হলো 40S আর একটা হলো 60S, এই মিলে হচ্ছে 80S। আচ্ছা, এখানে একটু কথা আছে যে এটা কেন 30-50, এটা কেন 40-60, এটা কেন বড়, এগুলো কেন ছোট ছোট, এটা টোটাল অ্যামাউন্ট কেন আবার 80 হলো, 100 না হয়ে 30 আর 50 মিলে 80 হওয়ার কথা, 70 কেন হয়ে গেল? তো এইটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, ডেডিকেটেড ভিডিও আছে বায়োলজি হ্যাটার্স ইউটিউব চ্যানেলে। বায়োলজি হ্যাটার্স ইউটিউব চ্যানেলে রাইবোজোম লিখবা, বায়োলজি হ্যাটার্স ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ বক্সের মধ্যে, তখনই কিন্তু তুমি এটার এক্সপ্লেনেশন পাবা। এগুলা কিছুই না, এগুলা কিছুই না। এই রাইবোজোম যেটা 60S বলতেছে, এই রাইবোজোমটা আকার একটু বড় 50S এর তুলনায়, বুঝতে পারছো? এই জন্য এটা 60S, এটা 30S, এটা 40S। তার মানে এই দুইটার মধ্যে কোনটা রাইবোজোম বড়? এটা না? তো দুই রাইবোজোম যদি বড় হয়, তাহলে তাদের অ্যামাউন্টটাও কিন্তু টোটাল বেশি হবে, 80। এরা যেহেতু ছোট ছোট, এই জন্য তাদের একটু কম হয়ে গেল, 70 হয়ে গেল। তো তোমরা এই জিনিসটা একটু জেনে রাখো যে রাইবোজোমের মান যত বেশি, এগুলো অ্যাকচুয়ালি তলানিপলার হার বা ভেদবার ইউনিট। এটা নিয়ে আমি কথা বলছি ওই ডেডিকেটেড ভিডিওতে, আমি তো বললাম ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে ওখানে দেখবা। তো একটা জিনিস খেয়াল করো, আকারে যাদের বড় তাদের প্রোডাকশন বেশি হবে। আমি বললাম না আমাদের ডিএনএ অনেক বড়, বলছি কি না? আমাদের ডিএনএ অনেক বড়, তাহলে আমাদের ডিএনএ থেকে অনেক বেশি প্রোটিন তৈরি করার জন্য রাইবোজোমটাকে বড় হইতে হবে, তাই না? রাইবোজোম বড় যেহেতু হইতে হবে, এই জন্য রাইবোজোম গুলা আমাদের বড়। আর আর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখো যে ওদের যেহেতু ডিএনএটা ছোট থাকে, ক্ষুদ্র, তাহলে এদের প্রোটিন তৈরি কম করতে হয়, আর কম যেহেতু প্রোটিন তৈরি করতে হয়, এদের রাইবোজোম গুলো ছোট হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলে এসে সাইটোস্কেলিটনের ক্ষেত্রে। ওকে, সাইটোস্কেলিটন। সাইট মানে হচ্ছে কোষ, সাইট মানে কোষ, আর স্কেলিটন শব্দের অর্থ হলো কঙ্কাল, ছোট ছোট কঙ্কাল আর কি, কঙ্কাল। এটা আমাদের শরীরে যে হাড়গুলো আছে না, কোষের ভেতরে এরকম হাড় থাকে, এই যে হাড়গুলো দেখছো, তো এইটার নাম হলো সাইটোস্কেলিটন। তো প্রশ্ন হলো আমাদের দেহে যে হাড়গুলো আছে কেন থাকে?
আচ্ছা তুমি বলো তো, তুমি একটা দোকান দিছো, দোকানের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখবা, তো তুমি কি আলমারি বানাবা কিনা? ইয়েস, তুমি আলমিরা বানাবা, আলমিরার মধ্যে রেখে রেখে দিবা। আমাদের দেহের হাড্ডিগুলো হচ্ছে আলমিরার মতো। এই হাড্ডিগুলো আছে বলে আমাদের দেহের একটা শেপ আছে, আমরা দাঁড়াইতে পারি। হাড্ডিগুলো আছে বলে বিভিন্ন অঙ্গকে আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারি। তো বলো তো, এদের আর এদের মধ্যে কার অঙ্গাণু বেশি কোষের ভেতরে? এইটার। এই যে কত জিনিস থাকে এদের, তাহলে কত কাজ, কত ট্রান্সপোর্ট, তাই না? তাহলে এদের আলমারি থাকবে, কঙ্কাল থাকবে। এদের যেহেতু কিছু নাই, তো এদের কঙ্কাল থাকারও কোনো প্রশ্ন নাই, ঠিক কি না? ইয়েস। সো জরুরি জিনিস হলো এটা বোঝা যে কেন এটা থাকে। এর কারণ হলো অনেক যেহেতু থাকে, সবাইকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে, এটা একটা কারণ। এই জন্য আমাদের সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল থাকে। 2 নম্বর হচ্ছে এগুলো রেল লাইনের স্লিপারের মতো, মানে এই যে এখানে কিছুটা বানাইলেন, এই স্লিপারটা ধরে 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 এদিকে নিয়ে যাবেন, এই ট্রান্সপোর্টের ব্যাপারটাও আছে। এদের মধ্যে ওই জিনিসটা নাই। সো যাদের অনেক অঙ্গাণু থাকবে, যাদের বিক্রিয়া অনেক বেশি হবে, সবাইকে ঠিকঠাক জায়গায় রাখার জন্য, ঠিকঠাক ট্রান্সপোর্ট করার জন্য তাদের এরকম সাইটোস্কেলিটনও লাগবে, ঠিক আছে? তো দেখো, সাইটোস্কেলিটন থাকে না কারণ এদের কিছুই নাই, তার দোকানে মাল নাই, তার আবার আলমারি কেন থাকবে? লাইক দ্যাট এদের থাকে, এদের থাকে, ঠিক আছে? আরএনএ পলিমারেজ নিয়ে এবার আমরা কথা বলি। আরএনএ পলিমারেজ দেখে কি তোমার মনে হচ্ছে না, পলি মানে হচ্ছে একটা ছোট জিনিসকে বড় করা, তাই না? পলি মানে, এজ মানে হচ্ছে এনজাইম। এই দেখো এখানে এজ আছে, কোনো কিছুর শেষে যদি এজ থাকে, দিস ইজ এনজাইম। এই এনজাইমটা অ্যাকচুয়ালি কি করে? আরএনএ তৈরিতে সাহায্য করে, আরএনএ তৈরিতে সাহায্য করে। খেয়াল করো, এই ডিএনএটা থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি, এই যে মেসেঞ্জার আরএনএ তৈরি হলো, এই মেসেঞ্জার আরএনএটা তখন কি করে? এই রাইবোজোমে আসে, এসে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, প্রোটিন। তো বলো তো, এই আরএনএটা তুমি যদি তৈরি করতে চাও, এই আরএনএটা, তাহলে তোমাকে কি একটা এনজাইম লাগবে কিনা? এনজাইম লাগবে। তাহলে আরএনএ পলিমারেজ হলো আরএনএ তৈরির এনজাইম। তো তোমরা আমাকে বলো তো, কার তথ্য বেশি? ওই কোষটার তথ্য বেশি, কারণ ডিএনএ বড়। এই কোষটার ডিএনএ ছোট, তথ্য কম। এই কোষটাকে বেশি বেশি, তাহলে তথ্য যেহেতু বেশি, প্রোটিন বেশি তৈরি করতে হয়। এই কোষের তথ্য যেহেতু কম, তাহলে প্রোটিন কম তৈরি করতে হয়। আর এইটা যেহেতু অনেক কমপ্লেক্স এবং অনেক বেশি প্রোটিন তৈরি করতে হয়, তাহলে আরএনএ তৈরির জন্য যে এনজাইম, ওটা বেশি লাগবে। ওকে, তোমরা যখন আরএনএ তৈরি আমরা পড়বো, ট্রান্সক্রিপশন যখন আমরা পড়বো, তখন গিয়ে আমি এটা শেখাবো, ঠিক আছে? আচ্ছা, সো এদের মাত্র এক ধরনের এনজাইম থাকবে, আর এদের থাকবে 3 ধরনের এনজাইম। ওকে, মানে আমাদের বেশি বেশি প্রোটিন তৈরি করতে হবে, তাহলে প্রোটিন বেশি বেশি তৈরি করার জন্য আরএনএও বেশি বেশি তৈরি করতে হবে, এবং আমাদের ব্যাপারগুলো অনেক বেশি কমপ্লেক্স। কমপ্লেক্স বেশি হওয়ার কারণে অনেক বেশি কাজের জন্য আমাদের বেশি বেশি লোক নিয়োগ করতে হবে বা এনজাইম নিয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো অপেরন এবং ইন্ট্রন। দেখো, অপেরন কিন্তু খুব স্পেশাল একটা টার্ম, কারণ এটা এদের আবার থাকে, আমাদের আবার থাকে না। ওকে, এদের অপেরন থাকে, ওদের অপেরন থাকে না। হোয়াট ইজ অপেরন? এই জিনিসটা একটু মনে রাখো। আচ্ছা, অপেরন মানে হলো অপারেটর, অপারেটর মানে হচ্ছে চালক, বাস ড্রাইভারের কথা মনে করো। তো তুমি একটু চিন্তা করো তো, যে এর এই যে এখান থেকে এই পর্যন্ত একটা কি তৈরি হলো? আরএনএ তৈরি হলো। কি তৈরি হলো? আরএনএ। তো এই আরএনএটা থেকে, এই আরএনএ থেকে এখানে গিয়ে প্রোটিন তৈরি হবে। এই যে দিস ইজ প্রোটিন। হোয়াট ইজ দিস? দিস ইজ প্রোটিন। তো যেহেতু ব্যাকটেরিয়া, এদের এটিপি কম, শক্তি কম, এদের শক্তি উৎপাদনের প্রক্রিয়াটা বেশ কম, শক্তি উৎপন্ন হয়। তো বেটার হলো যে আমি এক কাজ করব, আমাকে যেহেতু প্রোটিন তৈরি করতেই হবে, তাহলে আমি এখান থেকে এখানে না নিয়ে আমি এখান থেকে এখানে আরেকটা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা দেখে আমি আরএনএ তৈরি করবো একসাথে। এখান থেকে এই পর্যন্ত আমার ডিএনএ আছে, আমি আরএনএটা আরেকটু বড় করবো, মানে আমি একবারে আরএনএ ক্রিয়েট করবো একটা। হিউম্যান বডিতে কি হয়? হিউম্যান বডিতে একটা প্রোটিন তৈরির জন্য একটা আরএনএ তৈরি হয়। বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়? যে এরা করে কি,
শক্তি বাঁচানোর জন্য একসাথে 3 ধরনের প্রোটিন তৈরির জন্য একসাথে আরএনএ তৈরি করে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা আমি আরো সহজ করে বলি। এটা একটা চিঠি, দেখো এখানে 3 ধরনের, এটা একটা চিঠি, ওকে? আমার হাতে দেখো, এটা একটা চিঠি। তো এখানে 3 ধরনের তথ্য আছে। আমরা হিউম্যানরা করি কি, আমরা চিঠি লিখে এটা পাঠাই দিই যে কাজ করো, এই আরএনএটা দেখে দেখে তুমি প্রোটিন তৈরি করো, এই আরএনএটা দেখে দেখে তুমি প্রোটিন তৈরি করো, এই আরএনএটা দেখে দেখে তুমি প্রোটিন তৈরি করো। আমরা হিউম্যানরা এটা করি কারণ হিউম্যানের শরীরে অনেক বেশি শক্তি আছে, যে শক্তিটা দিয়ে আমরা আলাদা আলাদাভাবে কাজ করলেও আমাদের কোনো সমস্যা নাই, এই ব্যয়টা আমরা বহন করতে পারি। কিন্তু ব্যাকটেরিয়া এই ব্যয়টা বহন করতে পারে না। ওরা করে কি, কাজ যেহেতু করতে হবে একসাথে 3টা চিঠি তৈরি করো, এক চিঠিতেই কথা বলো, এক চিঠি থেকে একসাথে প্রোডাকশনে যাও। তাহলে যে তৈরি করার সময় আলাদা আলাদা করতে যে খরচটা হইতো, একসাথে তৈরি করলে কিন্তু তত খরচ না, একটা কাগজের মধ্যে লেখা গেল, তাই না? একবারে তুমি যদি পাঠাও, একই জায়গায় যে কাজ শুরু হয়, আচ্ছা 3টা কাজ একসাথে যদি করি, কিছু না কিছু তো বাঁচবে টাকা, এটিপি, রাইট? সো অপেরন হলো এরকম একটা ব্যাপার, অপেরন হলো এরকম ব্যাপার যে মানে একসাথে অনেকগুলো প্রোটিন তৈরি, একসাথে একাধিক প্রোটিন তৈরির জন্য 3টা আলাদা আলাদা বা 4টা আলাদা আলাদা এমআরএনএ তৈরি না করে একটি এমআরএনএ তৈরি বা একক এমআরএনএ তৈরি, এমআরএনএ তৈরি। আমাদের যেহেতু যথেষ্ট পরিমাণে এটিপি আছে, আমরা এটা করি না, আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আরএনএ তৈরি করি, মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, এবার চলে আসি ইন্ট্রন। ইন্ট্রন কিন্তু খুব চমৎকার একটা কনসেপ্ট। ইন্ট্রন শব্দের অর্থ এইভাবে মনে রাখবে, ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, ওকে? তো দেখো এই ব্যাকটেরিয়াতে এটা একটা ডিএনএ, মানুষে এর একটা ডিএনএ। তো ব্যাকটেরিয়াতে যেটা হয় যে এখান থেকে শুরু করে এই পুরোটার মধ্যে তথ্য থাকে, কি থাকে? তথ্য থাকে। মানুষের ক্ষেত্রে হয় কি, এই যে এখান থেকে এই জায়গায় তথ্য আছে, তথ্য আছে, এই যে এখান থেকে শুরু করে এই জায়গায় তথ্য আছে। তাহলে দেখো এই যে এই পোরশনটা দেখছো, এই পোরশনটাতে কোনো আমাদের তথ্য নাই। তাহলে ব্যাকটেরিয়ার দেখো ছোট্ট একটা ডিএনএ, পুরা ডিএনএ ভর্তি তথ্য, কোনো জাঙ্ক নাই, কোনো জায়গায় গিয়ে তুমি পাবা না যে এখানে তথ্যবিহীন পার্ট না। আমার যেহেতু ডিএনএ ছোট, আমার যেহেতু চিঠিটা ছোট, আমার যেহেতু ছোট ডিএনএ, সো আমি পুরোটাতেই তথ্য লিখে রাখবো এবং সবগুলো তথ্যকে আমি ফাংশনাল রাখবো। বাট হিউম্যানের ক্ষেত্রে যেটা হয়, হিউম্যানের ক্ষেত্রে ডিএনএটা অনেক বড় ডিএনএ, যে কারণে হয় কি, এখানে তথ্য আছে, এখানে তথ্য আছে, মাঝখানগুলোতে অনেক জায়গায় তথ্য নাই। আচ্ছা মানে একটা বড় একটা চিঠি, মাঝখানে 2 লাইন কি লিখছে বুঝি নাই, আবার মাঝখানে 2 লাইন কি লিখছে বুঝি নাই। তো তুমি বলো তো যে হিউম্যানের যেহেতু ডিএনএ বড়, তাতে কোনো প্রবলেম আছে? নাই। এদের যেহেতু ডিএনএটা ছোট, তাহলে এদের কি তুমি জাঙ্ক পার্টগুলো রাখতে পারবা, তথ্যবিহীন পার্ট রাখতে পারবা? পারবা না। সো এই ব্যাপারটাই, এই যে এইটার পাশের স্থানটাকে বলা হয় ইন্টারভেইনিং পার্ট। কি পার্ট? ইন্টারভেইনিং পার্ট, মাঝখানে থাকা পার্ট। তাহলে মনে রাখবা যে 2টি তথ্যযুক্ত স্থানের মাঝখানের অংশটুকুকেই বলা হয় ইন্ট্রন। কি বলা হয়? ইন্ট্রন। আমি আরেকবার বলছি, 2টা তথ্যযুক্ত পার্টের মাঝখানের ডিএনএর 2টা তথ্যযুক্ত পার্টের মাঝখানের তথ্যবিহীন পার্টটাকে বলা হয় ইন্ট্রন। ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো, আমাদের যেহেতু ডিএনএ অনেক বড়, আমাদের ইন্ট্রন থাকবে? আর এদের কোনো ইন্ট্রন থাকবে না। ওকে, তাহলে তোমরা এইভাবে মনে রাখবা, ইন্ট্রন মানে ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট মানে নিজেকে প্রকাশ করে না, আর নিজেকে যে প্রকাশ করে না তাকে আমরা জাঙ্ক বা তথ্যবিহীন পার্টি বলি। ইন্ট্রন মানে ইন্ট্রোভার্ট মনে রাখবা। আচ্ছা, তার মানে এই পার্টগুলোর নাম কি? যাদের আছে এদেরকে কিন্তু এক্সট্রোভার্ট বা এক্সট্রন বলা হয়, সরি এক্সজন বলা হয়। আচ্ছা আমি টার্মটা একটু মানে ভুলে গেলাম, ইটস ওকে, আপাতত লিখে রাখবে এক্সজন, ইন্ট্রন। ওকে,
তাহলে যে অংশগুলোতে তথ্য আছে তাদেরকে বলে এক্সন, মানে এক্সট্রোভার্ট, তারা নিজেকে প্রকাশ করতে পারে, তথ্য আছে। তো এরপর চলে আসে আমরা সেল ডিভিশনে। ওকে, সেল ডিভিশনে, কোষ বিভাজনে। কারা কোন ধরনের কোষ বিভাজন করে? তো কারা কোন ধরনের কোষ বিভাজন করে এটা বুঝতে গেলে তোমাকে এখানে একটা কনসেপ্ট বুঝতে হবে। ওকে, আমি একটু এটা মিশাই, ভেতরটা মিশাই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো, আমাদের থাকে মাইক্রোটিউবিউল। কি থাকে? মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল থাকলে কিন্তু আমরা ওই ছোট ছোট মাইক্রোটিউবিউল দিয়ে কিন্তু এরকম তৈরি করতে পারি। এটার নাম কি? স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু। এদের কিন্তু মাইক্রোটিউবিউল নাই, কারণ মাইক্রোটিউবিউল একটা হচ্ছে কোষ কঙ্কাল। আমরা বলছি কিন্তু এদের কোষ কঙ্কাল নাই। যাদের কোষ কঙ্কাল নাই তারা কি এরকম আমাদের মতো তৈরি করতে পারবে? পারবে না। সো দেখো, মাইটোসিস বলো আর মিওসিস সেল ডিভিশনই বলো, এই দুইটার কিন্তু শর্ত আছে। কি শর্ত আছে? এক নম্বর হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হতে হবে, এই যে এরকম স্পিন্ডল যন্ত্র তৈরি হতে হবে। দুই নম্বর হচ্ছে ক্রোমোজোম লাগবে, কারণ এইগুলো ধরে ধরে কি কি পার হবে বলতো? ক্রোমোজোম পার হবে না? ক্রোমোজোম পার হবে কিনা? তাহলে আমরা দেখলাম যে এদের মাইক্রোটিউবিউল নাই। মাইক্রোটিউবিউল যেহেতু নাই, তাহলে তাদের কি হবে? স্পিন্ডল যন্ত্র তৈরি হবে না, নাই। যদি না হয়, এবং একই সাথে দেখো এদের কি নাই? ক্রোমোজোমও লাগবে। এবং কি লিখবো আমরা? দুই নম্বর শর্ত হচ্ছে ক্রোমোজোম নাই। তাহলে দুইটা মিলে কি এদের কোনোভাবেই মাইটোসিস এবং মিওসিসের জন্য স্পিন্ডল যন্ত্রও লাগবে, ক্রোমোজোমও লাগবে। দেখো, এদের স্পিন্ডল যন্ত্র নাই, ক্রোমোজোমও নাই, তাহলে মাইটোসিস এবং মিওসিস হবে? হবে না। এদেরকে অ্যামাইটোসিস ঘটাইতে হবে। অ্যামাইটোসিস। কোষ বিভাজনে গিয়ে আমরা শিখবো কেন অ্যামাইটোসিস ঘটে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যেহেতু স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, কারণ আমাদের মাইক্রো টিউবিউলগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি যে স্পিন্ডল যন্ত্র তৈরি করছে মাইক্রো টিউবিউলগুলো। আমাদের ক্রোমোজোমও আছে, এই জন্য আমাদের এটাও হয়, আমাদের এটাও হয়। হয় কি হয়? মাইটোসিস এবং মিওসিস। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা শ্বসনে চলে আসি। তোমরা একটা জিনিস মনে রাখবা যে শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন লাগে। আমি কোথায় লিখি? এই যে এই জায়গায় লিখি। এটা কি বলতো? এটা হলো মাইটোকন্ড্রিয়া। তোমরা কি জানো আমরা যে শ্বাস নিই অক্সিজেন নেই, সেই অক্সিজেনটা এই যে এখানে ভেতরে আসে, অক্সিজেন এখানে আসলেই কিন্তু এটিপি উৎপন্ন হবে 38 বা 36 অণু। এটাকে আমরা বলি সবাত শ্বসন। সবাত শ্বসন। তোমরা বলো তো, এর কি মাইটোকন্ড্রিয়া ছিল? এর কিন্তু মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে যার মাইটোকন্ড্রিয়াই নাই, তার তো ওই 36 অণু এটিপি উৎপন্ন হবে না, তার সবাত শ্বসন হবে না। তাহলে তার কি হবে? অবাত শ্বসন। তাহলে আমাদের কি শ্বসন হবে? সবাত। আমাদের শুধু সবাতও হয় না, আমাদের মাঝে মাঝে অবাতও হয়। মাঝে মাঝে অক্সিজেন অভাবে আমাদের অবাত হয়, কিন্তু এরা কখনো সবাত শ্বসন করতে পারে না, কারণ এদের মাইটোকন্ড্রিয়া নাই। ওকে, সো ট্রান্সলেশন ব্যাপারটা এখন আমি একটু দেখাবো তোমাদের। কি দেখাবো? ট্রান্সলেশন প্রক্রিয়া। তো আমি একটু এই জায়গাটা একটু ডিলিট করি। হোয়াট ইজ ট্রান্সলেশন? ট্রান্সলেশন ট্রান্সলেশন শব্দের অর্থ হলো একটা এমআরএনএ কে দেখে দেখে রাইবোজোমে প্রোটিন তৈরি। এমআরএনএ কে দেখে দেখে রাইবোজোমে কি তৈরি? প্রোটিন তৈরি। তো তোমরা একটা জিনিস খেয়াল করো তো, যে এই যে সেলটা যে তোমরা দেখলা এখানে, এইটা কি? ডিএনএ না? ডিএনএ থেকে তুমি যখন একটা এমআরএনএ তৈরি করতেছো, এই যে দেখো একটা এমআরএনএ তৈরি করতেছে, এই অংশটা একটু তৈরি করে ফেলছো, আর এই অংশটা এখন তৈরি হচ্ছে, এটা দেখে দেখে, রাইট? এই যে হচ্ছে। তো যখনই তুমি এখানে তৈরি করতেছো, তখনই রাইবোজোম এই পাশে আর এই পাশে এসে এই এমআরএনএটাকে দেখে দেখে প্রোটিন তৈরি শুরু করছে।
কি তৈরি শুরু করছে? প্রোটিন তৈরি শুরু করছে, তাই না? আবার এইটার ক্ষেত্রে একটু খেয়াল করো তো, এটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে এগুলো হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো তোমরা আমাকে বলো তো যে এইটা থেকে তুমি যে এখানে এমআরএনএ তৈরি করছো, আর তোমার রাইবোজোম কোথায় আছে? এখানে বাইরে। তাইলে এবার আমাকে তোমরা এই কথাটা বলো তো, কখন এমআরএনএ তৈরি হবে সাথে সাথে প্রোটিন তৈরি শুরু হবে বা ট্রান্সলেশন শুরু হবে? ব্যাকটেরিয়াতে, আদি কোষে। কারণ যেখানে এমআরএনএ তৈরি হচ্ছে, এই যে নীল কালারের যে এমআরএনএটা, সেখানেই রাইবোজোম আছে। তার মানে যখন তৈরি হচ্ছিল, মানে আমি আমি এই যে এটা দেখে দেখে এখানে চিঠি লিখতেছিলাম, একটা লেখা লিখতেছিলাম, এরা দৌড়ে এসে আচ্ছা এই চিঠি লিখতেছেন, ওইটা দেখে দেখে তারা কাজ শুরু করে দিয়েছে। বাট এখানে কি দেখো, এখানে এমআরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের ভেতরে, তৈরি হওয়া কমপ্লিট হইতে হবে, এরপর এই জিনিসটাকে বাইরে আসতে হবে, বাইরে আসার পর কিন্তু রাইবোজোম কাজ শুরু করবে। ওকে, তাহলে আমরা এবার দেখি এই জায়গায় ট্রান্সলেশন। সেটা হলো যখনই এমআরএনএ তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ট্রান্সক্রিপশন। সাথে সাথেই ট্রান্সলেশন ঘটে। ওকে, তাহলে এখানে কি হয়, যখন এই ডিএনএটাকে দেখে যে ব্লু কালারের এমআরএনএ তৈরি হচ্ছে, রাইবোজোম সাথে সাথে এসে ওখানে প্রোটিন তৈরি বা ট্রান্সলেশন শুরু করে দিয়েছে। বাট এখানে কি হয়, এখানে আগে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ট্রান্সক্রিপশন। এটা যখন কমপ্লিট হয়ে যায়, তারপর কি হয়, পরে এমআরএনএটা বাইরে চলে আসে, এই এমআরএনএ দেখে প্রোটিন তৈরি বা ট্রান্সলেশন হয়। কনসেপ্টটা জানা খুব জরুরি। হ্যাঁ, এগুলো খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস। যারা যারা জুনিয়র, তারা যখন পরের ইয়ারে চলে যাবা, তারা দেখবা যে এগুলো খুবই বাচ্চা কাচ্চা জিনিস। তো পুরো ব্যাপারটা আমি আরেকবার বলতেছি, নিউক্লিয়াস হওয়ার জন্য যে শর্তগুলো আছে, এগুলো সব ক্রোমোজোম বিশেষ করে দেখো সব ওদের আছে, এই জন্য ওরা সুকেন্দ্রিক। এদের যেহেতু সব নাই, এই জন্য তারা আদিকেন্দ্রিক, নট গুড। আর এদের যেহেতু সব আছে, এই জন্য এদের নিউক্লিয়াস আছে। এদের যেহেতু কিছু নাই, স্রেফ ডিএনএ আছে, এই জন্য নিউক্লিয়াসের মতো বলবো আমরা, নট নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মতো বা নিউক্লিওয়েড। ডিএনএটা এদের বৃত্তাকার ডিএনএ এবং ছোট ডিএনএ। আমাদের ডিএনএ কিন্তু অনেক বড়, বাট নট বৃত্তাকার। আবরণী বেষ্টিত অঙ্গাণু, আবরণী বেষ্টিত অঙ্গাণুর দরকারই পড়ে না, ওরা আবরণী বেষ্টিত অঙ্গাণু আছে, এর নাই। রাইবোজোম 70s রাইবোজোম, আমাদেরটা 80s রাইবোজোম। 70s রাইবোজোম কি, 80s রাইবোজোম কি, কেন 30-50 মিলে 80 না হয় 70, এটা তো আমি বললাম ইউটিউব ভিডিওটা দেখে নিবা। সাইটোস্কেলিটন, এদের অনেক যন্ত্রপাতি আছে, জিনিসপত্র আছে, যে কারণে এদের সাইটোস্কেলিটন বা কঙ্কাল লাগে সবকিছুকে ঠিকঠাক রাখার জন্য। এদের ক্ষেত্রে লাগে না, কারণ এদের কিছুই নাই। আরএনএ পলিমারেজ, আমাদের আরএনএ তৈরির প্রসেস অনেক, আমাদের আরএনএ বেশি তৈরি করতে হয়, প্রোটিন বেশি তৈরি করতে হয়, যে কারণে আমাদের এনজাইম বেশি লাগে। এদের অত ঝামেলা নেই, একটা এনজাইম হলে চলে যায়, এক ধরনের এনজাইম হলে চলে যায়। অপেরণ শব্দের অর্থ হলো যে একসাথে অনেকগুলো কাজ করা, তাতে খরচ কিছু বাঁচবে। আমাদের ওই ধরনের চিন্তাই নেই, আমরা একসাথে অনেক প্রোটিনের জন্য একটা আরএনএ তৈরি করি না, আমরা আলাদা আলাদা সেপারেট আরএনএ তৈরি করি। ইন্ট্রন মানে হলো যারা ইন্ট্রোভার্ট, ইন্টারভেইনিং পার্ট, মানে দুইটা একজনের বা দুইটা তথ্যের মাঝখানে থাকা তথ্যবিহীন অংশকে বলা হয় ইন্ট্রন। তো এদের এমনি ডিএনএ ছোট, তো এদের ইন্ট্রন দেওয়া যাবে না, তথ্যবিহীন পার্ট দেওয়া যাবে না। আমাদের ডিএনএ অনেক বড়, তো কিছু জাঙ্ক হইলেও কোনো প্রবলেম নাই। কোষ বিভাজন, এদের কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস, কারণ মাইটোসিস বা মিওসিসের দুইটা শর্ত, একটা স্পিন্ডল ফাইবার তৈরি হতে হবে, যার কারণে মাইক্রোটিবিউল লাগবে, আর একটা হচ্ছে ডি ক্রোমোজোম থাকতে হবে। এদের তো ক্রোমোজোমও নাই, এদের স্পিন্ডল ফাইবারও তৈরি হয় না, কারণ এদের মাইক্রোটিবিউল বা সাইটোস্কেলিটন নাই, তাই না? যে কারণে এদের অ্যামাইটোসিস হয়। আমাদের যেহেতু সবই আছে, আমাদের মাইটোসিস হয়। আর শ্বসনের জন্য মাইটোকন্ড্রিয়া দরকার, ওদের মাইটোকন্ড্রিয়া আছে, এই জন্য ওরা সবাত শ্বসন ঘটায়। এদের যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, এরা অবাধ শ্বসন বা অল্প অল্প এটিপি উৎপন্ন করে। ট্রান্সলেশন অ্যাকচুয়ালি প্রোটিন তৈরির প্রক্রিয়া। তো প্রোটিন তৈরির প্রক্রিয়াটা আসলে কখন শুরু হচ্ছে? এদের ক্ষেত্রে প্রোটিন তৈরির প্রক্রিয়া তখনই শুরু হয় যখন এমআরএনএটা তৈরি হচ্ছে একদিকে, আর একদিকে প্রোটিন তৈরি শুরু হয়ে যায়। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়,
এমআরএনএটা তৈরি হয়ে কমপ্লিট হয়ে দেন বাইরে আসতে হয়, আসার পর রাইবোজোমে আসে, তখন প্রোটিন তৈরি শুরু হয়। তাহলে দেখো এদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একসাথে চলতেছে। এদের কি হচ্ছে, আগে ট্রান্সক্রিপশন পরে ট্রান্সলেশন বা প্রোটিন তৈরি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।